শেখ হাসিনা পতনের দিকে পতনোন্মুখ, তখন গিয়ে তারা দলীয়ভাবে কিছু লোককে অ্যারেঞ্জ করিয়েছে এবং ছবি তুলিয়েছে, ভিডিও করিয়েছে, মোটামুটি কিছু বিবৃতিও দিয়েছে। তার আগ পর্যন্ত বিএনপির সঙ্গে এই আন্দোলন পরিকল্পনার কোনো পরিকল্পনাই কেউ নেয়নি। তারা পাথর দিয়ে মানুষ হত্যা করে, চাঁদাবাজি করে বাংলাদেশকে লুটপাট করে খাবে, বাংলাদেশের পাথর খাবে, বাংলাদেশের বালুমহলগুলো তারা খাচ্ছে, বাংলাদেশের রাস্তাঘাটে আনাচে কানাচে যা অনাচার করার, যা লুটপাট করার সব তারা করছে, দেদারচে করছে। আর সরকার বাহাদুর যেন বসে বসে তাদের পাহারা দিচ্ছে, যাতে কেউ তাদের উপর মব করতে না পারে। এমন অবস্থায় যদি নির্বাচন হয়, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে? এমন যদি হয় যে বিএনপি ব্যতিরেকে অন্য বড় দলগুলো এই নির্বাচনে অংশ নেবে না, নির্বাচনের পরিবেশ যদি তৈরি না হয়, তাহলে নির্বাচন হবে না। এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার মদিনার সমস্ত গোত্রপতিদেরকে ডেকে, সমস্ত গোষ্ঠীগুলোকে ডেকে একটা ম্যাগনা কার্টা তৈরি করেছিলেন, একটা চুক্তিপত্র তৈরি করেছিলেন, যেখানে সবাই স্বাক্ষর করেছে এবং লেখা ছিল এই স্বাক্ষরিত যারা স্বাক্ষর করেছে প্রত্যেকে এই নিয়মগুলো মেনে চলবে। কেউ কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, কেউ কারো বিরুদ্ধে বিষোদ্গার করবে না, ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ করবে না, বহির্শত্রুর আক্রমণ হলে সবাই মিলে প্রতিহত করবে। ঠিক একইভাবে এরকম একটি সনদ আজকে বাংলাদেশে হওয়া প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি এখন অনেকটাই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। কেউ বলছেন নির্বাচন হবে, কেউ বলছে নির্বাচন হবে না, কেউ বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ বলছে কোন ফেব্রুয়ারিতে হবে সেটা ঠিক নেই। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, নির্বাচনের তারিখ যেদিন ঘোষণা করেছেন ডক্টর ইউনূস, সেদিন তার এক ধরনের পরিস্থিতি বিরাজ করছিল। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে একটা দলের চাপে, গোষ্ঠী বিশেষের চাপে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। কিন্তু সেই ঘোষণাও তিনি অত্যন্ত কৌশলে দিয়েছেন এবং সেই নির্দেশনা সঙ্গে সঙ্গে তার পরের দিনই নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের জন্য বেশ কিছু তৎপরতাও শুরু করেছেন। যে তৎপরতাগুলোর মধ্যে একটা হচ্ছে প্রবাসী ভোটারদের ভোটার তালিকায় আনার জন্য উদ্যোগ তিনি নিয়েছেন। এটা খুবই ভালো একটা দিক, পজিটিভ একটা দিক। কিন্তু এর পরপরই আমরা দেখলাম বাংলাদেশের রাজনীতিতে আরো একটা প্রতিক্রিয়াশীল ঘটনা ঘটে গেছে, যার পরে মানুষ আবার নতুন করে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। সেটা কি? সেটা হচ্ছে ধরেন জুলাই সনদ ঘোষণা করতে হবে এরকম একটা চাপ ছিল। যারা জুলাইয়ের অভ্যুত্থান করলো তারা যখন জুলাই সনদ ঘোষণা করতে চেয়েছে, তখন সরকার বা ডক্টর ইউনূস অনুরোধ করলেন যে এটা একা না করে সকল রাজনৈতিক দল নিয়ে, অর্থাৎ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবাই মিলে করলে ভালো হয়। হ্যাঁ, বাস্তব সেটাই ভালো হতো। কিন্তু আমরা কি দেখলাম, সবাই মিলে যখন সেই গণ অভ্যুত্থানের শরিকানরা এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো সবাই মিলে যেই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেই ঘোষণাপত্রে আমরা দেখলাম সরকার একতরফা একটি দলের বিশেষ এজেন্ডা প্রকাশ করে ফেললেন। ব্যাপারটা যে ডক্টর ইউনূস ইচ্ছাকৃত করেননি এটা বোঝা যায় তার সেদিনকার কণ্ঠ এবং তার কথা বলার ঢং দেখে। তিনি অনেকটা প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে, এবং তাকে যে জোর করে প্রেসার করে তাকে সেদিন যে জুলাই পত্রের ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছে, সেটি তার অ্যাটিটিউডে কিন্তু স্পষ্টই ছিল। সেই দিন কিন্তু, বা একদিন আগে থেকে একটা কথা খুব প্রচলিত, মানে বারবার ফেসবুকে আসছিল, সেটা হচ্ছে 1/11 হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস যখন সকল দল, ইভেন কোন অভ্যুত্থানকারীদের সমস্ত দাবি দাওয়া উপেক্ষা করে জুলাই সনদ ঘোষণা করলেন, এবং সেই ঘোষণা যখন ডক্টর ইউনূসের ভাঙা ভাঙা কণ্ঠ, মানসিকতা, তার অ্যাটিটিউড সবকিছু মিলিয়ে মনে হয়েছে 1/11 অলরেডি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এই 1/11 কারা করলো? 1/11 যারা করার ক্ষমতা রাখে তারাই করেছে। তাহলে তারা একটা দলের হয়ে কাজ করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখনো সেনাবাহিনীর প্রতি আস্থা রাখতে চায়। বাংলাদেশের মানুষ এখনো কনফিউজড যে সেনাবাহিনী কি বাংলাদেশের মানুষের পক্ষে না বিপক্ষে। সাবেক সেনা কর্মকর্তা ফজলে ইলাহির একটা বক্তব্য শুনলাম। সেই বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে সেনাপ্রধান একটা বড় ভূমিকা রেখেছেন, সাবেক সেনা কর্মকর্তারা ভূমিকা রেখেছেন, রাওয়ার একটা ভূমিকা আছে।
তো এই ঘটনা জানার পর আবার আমাদেরকে নতুনভাবে বিশ্বাস করতে হচ্ছে সেনাপ্রধান বাংলাদেশের মানুষের পক্ষে। তাহলে কে ডক্টর ইউনূসের উপর চাপ প্রয়োগ করছে, এটা এখন আমাদের জানার প্রধান বিষয়। একটি রাজনৈতিক দল যারা লন্ডনে বসে থেকে অন্য কোনো দেশের সাথে আতাত করে ডক্টর ইউনূসকে এই কাজটি করাচ্ছেন? ডক্টর ইউনূস কি কোনো একটি দলের হয়ে একের পর এক ভূমিকা পালন করলে বা কাজ করলে তিনি কি বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারবেন, কিংবা একতরফাভাবে কোনো নির্বাচন কি করতে পারবেন? আমি ধরে নিচ্ছি সেই দিন সে একটি দল বিজয়ী হয়েছে, কারণ জুলাই ঘোষণাপত্র তাদের ইচ্ছা মতো হয়েছে এবং একটি দলই এই ঘোষণাপত্র পাঠ করার পর অভিনন্দন জানিয়েছে, আর কেউ এটা মেনে নেয়নি। এবং ওই একটি দল যারা মেনে নেয়নি তাদেরকে নানাভাবে কটাক্ষ করেছে, অর্থাৎ এই ঘোষণাপত্রের এতটাই পক্ষে তারা, মনে হয়েছে প্রত্যেকটি বাক্য তারা লিখে দিয়েছে। এর চেয়ে মজার বিষয় হচ্ছে এই ঘোষণাপত্রে কোনো আইনি ভিত্তি দেওয়া হয়নি এবং এটি দাবি ছিল বিএনপির। যদি বিএনপির দাবিতেই সবকিছু হয়, তাহলে এই গণ অভ্যুত্থানে বাকি যাদের ভূমিকা রয়েছে তাদের সেই ভূমিকাকে তো অস্বীকার করা হলো। এই গণ অভ্যুত্থানকে বিএনপি করেছে? বিএনপি কি আজ পর্যন্ত শেখ হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদ পতনের জন্য কোনো গণ অভ্যুত্থান নয়, গণ আন্দোলন গড়ে তুলতে পেরেছিল? বিএনপির এমন কোনো আন্দোলন হয়েছিল যেটা জনগণের দাবির প্রেক্ষিতে হয়েছে? বিএনপির সমস্ত আন্দোলন তারেক জিয়ার মামলা প্রত্যাহার করতে হবে, খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করতে হবে, খালেদা জিয়ার মুক্তি চাই, এই ব্যক্তিগত দাবি ছাড়া, এইরকম দলীয় দাবি ছাড়া বিএনপি কোনো গণ আন্দোলনের গণকর্মসূচি কখনোই ঘোষণা দিতে পারে নাই। এরপরও মানুষ বিএনপির প্রতি আস্থা রেখে যতবার গিয়েছে, যতবার মানুষ রাস্তায় নেমে এসেছে, লক্ষ লক্ষ মানুষ নয়াপল্টনে জড়ো হয়েছে, কিন্তু বিএনপি তাদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছে। আমরা জানি কারা এই ভেতরে কাজ করেছে, আমরা হয়তো সেটা মুখে বলতে পারি না, কিন্তু একটা গোষ্ঠী, বিএনপির ভেতরকার কিছু লোক বারবার জনগণকে ফিরিয়ে দিয়েছে, গণ অভ্যুত্থানকে আটকে দিয়েছে। এই গণ অভ্যুত্থানের আগে এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি বিএনপির সঙ্গে পরিকল্পনা করে করা হতো, তাহলে সবার আগে খবর পেত ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা, এবং এই গণ অভ্যুত্থান কখনোই সফল হতো না। এবারই প্রথম কোন আন্দোলন যে আন্দোলনটা বিএনপির সঙ্গে বসে পরিকল্পনা করে করা হয়নি। হ্যাঁ, বিএনপির লোকেরা নিজেরা স্বেচ্ছায় দলীয় সিদ্ধান্ত ছাড়া অংশ নিয়েছে। ছাত্র দলের ছেলেরা বা বিএনপির অঙ্গ সংগঠনের যে কেউ অংশ নিয়েছে একেবারে নিজ দায়িত্বে, দলীয় কোনো নির্দেশনা ছিল না, বিজয়ের আগ মুহূর্ত ছাড়া। আগস্টের 1, 2, 3 তারিখের দিকে দল তখন কিছুটা যখন বিজয়ের দিকে, শেখ হাসিনা পতনের দিকে পতনোন্মুখ, তখন গিয়ে তারা দলীয়ভাবে কিছু লোককে অ্যারেঞ্জ করিয়েছে এবং ছবি তুলিয়েছে, ভিডিও করিয়েছে, মোটামুটি কিছু বিবৃতিও দিয়েছে। তার আগ পর্যন্ত বিএনপির সঙ্গে এই আন্দোলন পরিকল্পনার কোনো পরিকল্পনাই কেউ নেয়নি। এই অভ্যুত্থান যে বিএনপির প্রত্যাশিত ছিল না বা বিএনপির সেই কথিত নেতাদের প্রত্যাশিত ছিল না, সেটা বোঝা গেল জাতীয় সরকার গঠনের প্রস্তাব যখন আসে। তখন জাতীয় সরকার গঠনের সময় বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে, বিএনপি সেই প্রস্তাব নাকচ করেছে। অর্থাৎ শেখ হাসিনা চলে গেছে, এবার দেশ আমাদের, আমরা একলা ভোগ করে খাবো। কি খাবে তারা? তারা পাথর দিয়ে মানুষ হত্যা করে, চাঁদাবাজি করে বাংলাদেশকে লুটপাট করে খাবে, বাংলাদেশের পাথর খাবে, বাংলাদেশের বালুমহলগুলো তারা খাচ্ছে, বাংলাদেশের রাস্তাঘাটে আনাচে কানাচে যা অনাচার করার, যা লুটপাট করার সব তারা করছে, দেদারচে করছে। আর সরকার বাহাদুর যেন বসে বসে তাদের পাহারা দিচ্ছে, যাতে কেউ তাদের উপর মব করতে না পারে। এমন অবস্থায় যদি নির্বাচন হয়, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে? সেই নির্বাচনে বিএনপি ছাড়া আর কেউ অংশ নেবে? বিএনপির গৃহপালিত কয়েকটি দল হয়তো অংশ নিতেও পারে, কিন্তু তাতে কি এই নির্বাচন বৈধতা পাবে? ইতিমধ্যে ডক্টর ইউনূস একটা চ্যানেলকে বলেই দিয়েছেন, গ্রহণযোগ্যতা পাবে না এমন নির্বাচন করার দরকার কি? এমন যদি হয় যে বিএনপি ব্যতিরেকে অন্য বড় দলগুলো এই নির্বাচনে অংশ নেবে না, নির্বাচনের পরিবেশ যদি তৈরি না হয়, তাহলে নির্বাচন হবে না। এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। বিএনপি মনে করছে তারা খুব বুদ্ধিমানের কাজ করেছে, তারা জয়ী হয়ে গেছে, তারা 111 টাইপের কিছু একটা করে ইউনূসকে ক্যাপচার করে ফেলেছে, এই সরকারকে ক্যাপচার করে ফেলেছে এবং তারা যা খুশি করবে। এটা ভুল।
যা খুশি আওয়ামী লীগও করেছিল, তার পরিণতি খুব খারাপ হয়েছে। আজকের বাংলাদেশে বিএনপি যেখানে যে ধরনের অপকর্ম করছে, প্রত্যেকটা ঘটনাই মোটামুটি মানুষের সামনে চলে আসতেছে। এটা বিএনপির জন্য বড় একটা ফাঁদ। বিএনপি উল্লাসে এসব অপকর্মে জড়াচ্ছে, উৎসাহ নিয়ে এসব অপকর্মে জড়াচ্ছে, এবং প্রতিনিয়ত বিএনপির ভোট কমছে। ইতিমধ্যে একটা জরিপে আপনারা দেখেছেন, বিএনপির ভোটের পার্সেন্টেজ 12-তে নেমে এসেছে, যেখানে এতদিন 20 কিংবা 30 ধরা হতো। হ্যাঁ, আপনি অস্বীকার করতে পারেন এসব জরিপ, হ্যাঁ আপনি অবিশ্বাস করতে পারেন এসব জরিপ, কিন্তু আপনি অ্যাজ এ ম্যান, একজন জনগণ হিসেবে রাস্তায় নেমে কথা বলে দেখেন বিএনপির নামে, দেখেন মানুষ বিএনপিকে কিভাবে ধিক্কার দেয়। 5ই আগস্টের পর বিএনপির ব্যাপারে মানুষের পুরো দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয়ে গেছে। এটা যে খুব সুখকর ব্যাপার তা নয়, কারণ একটি শক্তিশালী রাজনৈতিক দল যখন অপকর্মে লিপ্ত হয়ে যায়, তখন অপকর্মে লিপ্ত বাকি দলগুলো সুযোগ পেয়ে যায়। এখন অনেক ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত না, এটাকে আমরা বলতে পারি। এবং এই আওয়ামী লীগের লোকেরা তো বিএনপির আশ্রয়ে এসব কাজ করছে। বিএনপির ছাত্র দলের, যুব দলের যত কমিটি হচ্ছে, সব কমিটিতে আওয়ামী লীগের লোকজন আছে। বিএনপির যত মিটিং হচ্ছে, সেখানে জয় বাংলা স্লোগান হচ্ছে। তাহলে আমরা যে অভ্যুত্থান করলাম, 2000-এর উপরে ছাত্র যে জীবন দিল, সাধারণ নাগরিকরা যে জীবন দিল, তার বিনিময়ে কি পাওয়া গেল? যদি এখনো মনে করেন সময় আছে, এই অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে, তাহলে আমার অনুরোধ থাকবে, যারা বিএনপিকে পছন্দ করেন, বিএনপি মনা, বিএনপি করেন, এমন অনেক ভালো মানুষ আছে, তারা নতুন একটা বিএনপি তৈরি করেন। এই আওয়ামীপন্থী বিএনপির লোকগুলোকে জাতির সামনে তুলে ধরেন এবং এদেরকে সাইড আউট করেন। এটা কঠিন কিছু নয়। আপনারা সামনে এগিয়ে আসলে একটা ফ্রেশ, নতুন, আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী বিএনপি আমরা দেখতে পাবো। এবং সবাই মিলে দেশ গঠনে যদি কাজ করে, তাহলে সুন্দর একটা বাংলাদেশ আসবে এবং আমাদের শহীদদের রক্তের মর্যাদা ফিরে পাবে। অবশ্যই ডক্টর ইউনূসকে অবিলম্বে জুলাই চেতনা ধারণ করে এমন কোনো কর্মসূচি, যেমন জুলাই সনদ, এটাকে আইনি ভিত্তি দেওয়া, শহীদদের মর্যাদা সংরক্ষণ করা, সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করা। রাজনৈতিক দলগুলোকে একটা দলিলে স্বাক্ষর করতে হবে, যে কাজটা মদিনা সনদে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার মদিনার সমস্ত গোত্রপতিদেরকে ডেকে, সমস্ত গোষ্ঠীগুলোকে ডেকে একটা ম্যাগনা কার্টা তৈরি করেছিলেন, একটা চুক্তিপত্র তৈরি করেছিলেন, যেখানে সবাই স্বাক্ষর করেছে এবং লেখা ছিল এই স্বাক্ষরিত যারা স্বাক্ষর করেছে প্রত্যেকে এই নিয়মগুলো মেনে চলবে। কেউ কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, কেউ কারো বিরুদ্ধে বিষোদ্গার করবে না, ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ করবে না, বহির্শত্রুর আক্রমণ হলে সবাই মিলে প্রতিহত করবে। ঠিক একইভাবে এরকম একটি সনদ আজকে বাংলাদেশে হওয়া প্রয়োজন। এবং সেই সনদের ভিত্তিতে প্রত্যেকটা রাজনৈতিক দল, যদি বিএনপির কোনো কতিপয় নেতা এই সনদে স্বাক্ষর না করে, বিকল্প নেতা খুঁজে বের করতে হবে। কারণ স্বাক্ষরকারী দল এবং ব্যক্তি দুটোই উল্লেখ থাকবে। যদি দল না হয়, তাহলে ব্যক্তিরা আসুন, আপনারা সেই স্বাক্ষরে অংশ নিন। ফ্যাসিবাদ বিরোধী যারাই আছেন এবং যারা বাংলাদেশের ভালো চান, কল্যাণ চান, ঐক্য চান,